ওকে আসো, তো চলো আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা আলোচনা করব তাহারই পরে মনে এই কবিতাটা নিয়ে, এরপর আমরা আলোচনা করবো 18 বছর বয়স এই কবিতাটা নিয়ে। তো চলো আমরা প্রথমে ছোট্ট করে একটু লেখক পরিচিতি সম্পর্কে পড়বো। যদিও লেখক পরিচিতি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি জাস্ট দেখাই দিব। যদিও লেখক পরিচিতিটা আসলে তোমাকেই পড়তে হবে, ঠিক আছে? লেখক পরিচিতিটা আসলে তোমাকেই পড়তে হবে। আমাকে আসলে এখানে কোনো কিছু করার মানে আমি জাস্ট তোমাকে একটু জাস্ট দেখাই দিতে পারি, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, আমি তোমাকে একটু দেখাই দিতে পারি, এর বাইরে আমি আসলে আর কিছু করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো এইবার দেখো আমরা একটু দেখি, লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল কে লিখছেন? সুফিয়া কামাল। আচ্ছা, তো তিনি জন্মগ্রহণ করেছেন 1911 20 জুন, জন্মস্থান বরিশাল। এই জায়গাটা ইম্পর্টেন্ট, জন্মস্থান বরিশাল মানে জন্মস্থান, তিনি জন্মগ্রহণ করছেন বরিশালে। তিনি যখন হয়েছে তখন তার মা বরিশালে ছিল, সহজ কথা, মানে এই জন্য তিনি যে বরিশালে জন্মগ্রহণ করছে। আর পৈতৃক নিবাস, বাপের বাড়ি হচ্ছে কুমিল্লা। তাহলে পৈতৃক নিবাস আর জন্মস্থান, যদি বলো পৈতৃক নিবাস কুমিল্লা, জন্মস্থান বরিশাল। আর পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী, আর মায়ের নাম হচ্ছে সাবেরা বেগম। শেষ, এখানে অনেক কিছু ছিল, আমরা এগুলো না চাই। এবার আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কিছু সাহিত্যকর্ম আছে সেগুলো একটু জানি। তার মধ্যে কাব্যগ্রন্থগুলোর ভিতরে রয়েছে সাজের মায়া। কি রয়েছে? সাজের মায়া। এরপর হচ্ছে মায়া কাজল, এরপর হচ্ছে কেয়ার কাটা, এরপর হচ্ছে উদাত্ত পৃথিবী ইত্যাদি। এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। তাহলে এই কাব্যগ্রন্থ কি কি? সাজের মায়া 1, 2 মায়া কাজল, 3 কেয়ার কাটা, 4 উদাত্ত পৃথিবী। এই 4টা সময় দিব 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে এই 4টা 5 বার পড়বা, 5 বার পড়বা, ঠিক আছে? 5 বার পড়বা। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। কয়বার পড়বা? 5 বার। তারপর সামনে আগাবো, নাইলে সামনে আগাবো না। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। কারণ এখান থেকে পরীক্ষাতে এমসিকিউ আসবে। এছাড়া তিনি আরো অনেকগুলো লিখেছেন, যাই হোক। তো এইবার চলো, তিনি নারী আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ ছিলেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা দেখি তিনি এই সুফিয়া কামাল, তার থেকেও আরো একজন বড় লেভেলের একজন মাফিয়া আছে, মানে অ্যাকচুয়ালি মানে ডন, নারীদেরকে ঘর থেকে বের করে আনার জন্য যাদের অবদান। আজকে যেসব মেয়েরা মানে ঘর থেকে বের হয়ে যারা মনে করে যে জীবনে কোনো পুরুষের দরকার নাই, কোনো স্বামীর দরকার নাই, হ্যাঁ, নারীরাই 100, তাদের আইডল হচ্ছে এই সুফিয়া কামাল। আরেকজন হচ্ছে কে? আমাদের ওই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো যে গৃহ প্রবন্ধ আছে এখানে গেলে আমরা দেখব, তো তাদের আইডল হচ্ছে নারীবাদীদের আইডল। তো যাই হোক, এরপর আসো আমরা একটু দেখি মৃত্যুবরণ করেন 1999 20 নভেম্বর। ওকে, এইটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আমাদের যেই সাহিত্যকর্ম, যে বিষয়াদি, এগুলো সম্পর্কে আমরা ছোট্ট করে একটুখানি জানলাম। আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি তার যে সাহিত্যকর্ম, এইগুলো সাহিত্যকর্ম মনে রাখার একটা কৌশল এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে একটা কৌশল দেওয়া আছে। অভিযাত্রিক দেওয়ান সাজের মায়া ত্যাগ করে উদাত্ত পৃথিবী থেকে চির বিদায় নিয়ে মৃত্তিকার গ্রাণের জন্য মোর জাদুদের সমাধি পারে চলে গেলেন। আমরা মায়া কাজল ত্যাগ করে মন ও জীবন দিয়ে তার আত্মার প্রশস্তি ও প্রার্থনা কামনা করি। এবার দেখো, তো অভিযাত্রিক এটা একটা সাহিত্য, দেওয়ান সাজের মায়া এটা একটা সাহিত্য, উদাত্ত পৃথিবী কে কয়বার পড়ছো জানাও এবার, মৃত্তিকার গ্রাণ এটা একটা সাহিত্য, মোর জাদুদের সমাধি পার এটা একটা, মোর জাদুদের সমাধি এটা একটা, মায়া কাজল প্রশস্তি ও প্রার্থনা, মন ও জীবন। শেষ, আমাদের আলোচনা শেষ। এবার আসো উৎস। এই যে তাহারই পরমনে এই কবিতাটি সম্পর্কে 2টা ইনফরমেশন দিব, 2টা ইনফরমেশন। কয়টা বলো তো ভাইয়া? 2টা। প্রথম কথা হচ্ছে এটা সাজের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত, সাজের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা হচ্ছে ইনফরমেশন নাম্বার 1। 2 নম্বর ইনফরমেশন কি? এটা মোহাম্মদী পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষাতে 2টা জিনিসের প্রশ্ন আসে যে তাহারই পরমনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে মাসিক মোহাম্মদী। এটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে সাজের মায়া। উত্তর কি? সাজের মায়া। আমি কি বুঝাতে পেরেছি? এই 2টা ইনফরমেশন কি মুখস্থ? প্রথম প্রশ্ন তোমাকে বললাম তাহারই পরমাণু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আসলে তোমাদেরকে একটু বুঝাই কাব্যগ্রন্থ কি। তো প্রশ্ন হয় না যে ভাইয়া কাব্যগ্রন্থ কি? এই যে এগুলো পড়লাম, কাব্যগ্রন্থ মানে হচ্ছে যেখানে কবিতা থাকে, কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই।
একটা কাব্যগ্রন্থ অনেকগুলো কবিতা থাকে, এই জন্য দেখবা কবিতাগুলো কাব্যগ্রন্থ থেকে না হয়। যেমন বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থতে এরকম বিদ্রোহীর মতো অনেকগুলো কবিতা আছে। তাহলে সাজের মায়া এই কবিতার বই মানে কাব্যগ্রন্থ। ওকে, আমি কি বুঝাইতে পারছি? গুড। আচ্ছা এইবার আসো। আচ্ছা এখানে তো আমি জাস্ট দাগ দিই, এগুলো মানে স্লাইড দেওয়ার কোনো ইয়ে নাই, মানে দাগ দিয়ে জিনিস তোমাকে আর কেনই বা দিব, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার চলো আমরা মোটামুটি মূল বক্তব্য চলে যাই। মূল বক্তব্যটা আমরা পড়বো, তার আগে এগুলো তোমরা বইটা রাখো কাছে, যেগুলো ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবা। যেমন যখন আমি কবিতা পড়াবো তখন থেকে আসলে ইনফরমেশনগুলো শুরু হবে, স্লাইড দিয়ে দিব, ওখান থেকে পড়ে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এবার দেখো, তাহারই পরমাণু কবিতাটি প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরা হয়েছে। যেমন খেয়াল করে দেখবা, এই যে এখন শীত আসছে, শীত আসার কারণে দেখবা শীতে কি হয়, শীতে ঠান্ডা লাগে, এটা তো স্বাভাবিক। কিন্তু শীতে আরেকটা জিনিস হয়, শীতে বিয়ে হয়, তাই না? প্রচুর বিয়ে, রাস্তা দিয়ে বাইর হইলে বিয়ের গাড়ি, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো, এই যে দেখো প্রকৃতির সাথে প্রত্যেকটা জিনিসের একটা সম্পর্ক আছে, প্রত্যেকটা জিনিসের একটা সৃজন আছে, তাই না? একটা সৃজন আছে। তো এই কবিতাতে আমরা দেখতে পাই কবি মূলত তার যেই স্বামী, তার স্বামীকে হারিয়েছে। এখন প্রিয় মানুষ যখন তার কাছ থেকে যখন চলে যায়, বিদায় নেয়, তখন মানুষের জীবন, ধরো তুমি যাকে অনেক বেশি ভালোবাসো, প্রাণ দিয়ে যাকে তুমি ভালোবাসো, তাকে ভালোবাসার পরে সে যদি একদিন যদি শুনো সে আর পৃথিবীতে নাই, তোমাকে ছেড়ে চলে গেছে, এইদিকে মনে করো যে কালকে তোমার বার্থডে, হ্যাঁ, এখন তুমি কি বার্থডে সেলিব্রেট করতে পারবা? এটা কি সম্ভব? তুমি যদি প্রকৃত প্রেমিক হও, তুমি যদি প্রকৃত প্রেমিকা হও, তাহলে তোমার পক্ষে এটা সম্ভব না। তুমি বার্থডে সেলিব্রেট করতে পারবা না। তুমি ভাববা কিসের বার্থডে, তোমার তখন ওই দিকে আর খেয়ালই থাকবে না। আর যখন তুমি খুব তোমার কাছের মানুষ যখন থাকবে, তখন তুমি বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট করবা। জীবনে মনে করো যে কোনোদিন বার্থডে সেলিব্রেট করে নাই, জীবনে একটা কেকও কাটে নাই, প্রেম করার পর মায়ের লগে গিয়ে কেক কাটে, তো কি মনে রং আছে? মনে রং থাকলেই তো কি হয়, কেক কাটা হয়, নাহলে তো কোনো জিনিস সেলিব্রেট করা হয় না। তারপর এমন কোনো ডে নাই সেলিব্রেট করা হয় না, সব করা হয় না। এটা এই জন্য যে প্রকৃতির সাথে মানব মনের একটা কি আছে, সম্পর্ক আছে। কথা কি বুঝাইতে পারছি না? বাড়িয়ে বলছি, কমন পড়ছে তোমাদের নিশ্চয়ই অনেকের, আমি জানি। এখন এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অপুরান্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভাবাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। পারবে? ওই যে কবি স্বামী বিদেশ না, স্বামী নাই, এই জন্য কবি বসন্তকে বরণ করে নিচ্ছে না। অথচ যখন বসন্ত আসে তখন কবি সাজবে, কবি গাইবে, কবি কবিতা লিখবে, কিন্তু সেটা আর হচ্ছে না, তাই না? যেমন এই জিনিসটা তোমাদেরকে, প্রত্যেকটা ঋতুকে আমরা বরণ করে নিই। ছেলেরা এই কাজ করে না, কিছু কিছু ছেলে যদিও করে, যেমন মেয়েরা এই কাজ করে। দেখবা যখন কাশফুল আসে তখন কাশফুলের সাথে গিয়ে ছবি তোলে, যদিও তখন তো ছবির সিস্টেম ছিল না, তখন সাজতো ওই ফুল দিয়ে কিংবা লিখতো, কবিতা লিখতো। তো এখন আমরা কিভাবে সেলিব্রেট করি যে কাশফুলের সিজন, এখন আমরা কাশফুলে গিয়ে ছবি তুলি। মেয়েরা করে, ছেলেরা করে না। যেই ছেলে করে ওই ছেলে না, ওই ছেলে মেয়ে। এরপর হচ্ছে সরিষা ফুল, তাই না? তো ফুলের সাথে গিয়ে কি করে, ছবি তুলি। তো তখন তো আসলে এইভাবে সেলিব্রেট করা ছিল না, তখন আর সেলফি ছিল না, মোবাইল ফোন ছিল না, বুঝছো এইটা? তো এরপর আমরা দেখি এই কবিতাটি কবির ব্যক্তি জীবনে দুঃসময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনায় প্রধান সহায়ক উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের বিষণ্ণতা, অর্থাৎ স্বামীকে হারিয়েছে। কবি মান আচ্ছন্ন হয়ে যার রিক্ততায় হাহাকারে, তাহারই পরমনে কবিতাটি আচ্ছন্ন করে আছে ওই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্তে এলে উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। ওই যে শীতের মধ্যে তার স্বামী চলে গেছে, স্বামী মারা গেছে। তো এখন এই যে শীতের মধ্যে তার স্বামী মারা গেছে, বসন্ত আসতেছে, এটা নিয়ে কবির চিন্তা না, কবির ভাবনাতে এখন খালি শীত চলে গেছে, শীতে স্বামীর সাথে ছিল, ঠিক আছে? এখন সেই স্মৃতিগুলো তার মনে দোলা দিচ্ছে। কবিতাটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কবিতাটির নাটকীয়তা। কবি অনেক নাটক করছে এইখানে,
কেমনে নাটক করছে এগুলো বলবো। তো নাটকীয়তা মানে হচ্ছে সাধারণত যেগুলোতে মানে ভাবটা মূল বিষয়বস্তুটা একটা, কিন্তু এই জিনিসটাকে ঘুরে পেঁচায় কিংবা ওই জিনিসটাকে সরাসরি মেনশন না করে যখন ঘুরিয়ে ওই জায়গাতে আসে, ওই ধরনের থিম। গঠনরীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর। সংলাপ নির্ভর মানে বুঝো, এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে কবি একটা ক্যারেক্টার, আর একটা হচ্ছে কাল্পনিক একটা ক্যারেক্টার কবি ভক্ত। তো এই কবি ভক্ত কবিকে নানা রকম প্রশ্ন করে এবং কবি উত্তর দেয়, এই জন্য এটা সংলাপ নির্ভর বা কথোপকথন ধর্মী কবিতা। সংলাপ নির্ভর বা কথোপকথন ধর্মী কবিতা। কবিতায় আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে সহজেই তা পাঠকের অন্তর ছুঁয়ে যায়, যদি আমার অন্তর ছুঁয়ে নাই। তো এরপর আসো আমরা একটু দেখি এখানে প্রথম লাইন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ভাষারীতি কি, এটা সাধু এবং চলিত দুটোরও মিশ্রণ আছে। আর এটা শেষ লাইন হচ্ছে রিক্ত হস্তে তাহারই পরমানে। এরপর হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ রচিত, খুব ইম্পর্টেন্ট এটা, অক্ষরবৃত্ত ছন্দ রচিত, ভেরি 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 ইম্পর্টেন্ট। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দ রচিত, কোন কবিতা কোন ছন্দ রচিত এটা পড়বা। এরপর এটা সংলাপ ধর্মী, এটা আমরা জানি, শেষ। এইবার চলো আমরা একটু দেখি, যদি এই কথা সব ব্যাচে বলি। তো এইবার আসো আমরা কবিতাটা পড়ি। তো কবিতাতে প্রথমেই কবি ভক্ত, এইটা বলতেছে কে, কবি ভক্ত। কবি ভক্ত কবিকে বলতেছে হে কবি, কবিকে সম্বোধন করছে হে কবি। নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ধরায় মানে কি, ধরায় মানে পৃথিবীতে। ফাগুন কোথায় আসছে, পৃথিবীতে আসছে। তাহলে হে কবি, এই লাইনটা কে বলতেছে, কবি ভক্ত বলতেছে হে কবি তুমি নীরব কেন, তুমি এত উদাসীন কেন। ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ ফাগুন তো পৃথিবীতে চলে আসছে, তাহলে তুমি কেন এত উদাসীন, তোমার মধ্যে কেন এত বিষণ্ণতা। বসন্ত বরিয়া, বরিয়া মানে হচ্ছে বরণ করে, বরিয়া শব্দের অর্থ কি বলতো, বরণ করে। তো বলছে বসন্ত বরিয়া মানে বসন্তকে বরণ করে তুমি লবে, লবে নাকি তব বন্দনায়, লব মানে হচ্ছে নেভে, ঠিক আছে, তব মানে হচ্ছে তোমার, তব মানে কি তোমার, আর বন্ধনা মানে দ্বারা বোঝানো হচ্ছে বন্ধনা গীত। অর্থাৎ বলতেছে বসন্তকে কি তুমি তোমার গীত দিয়ে, তুমি তোমার গান দিয়ে, তুমি তোমার লেখা দিয়ে তুমি কি বসন্তকে বরণ করে নিবে না। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কবি ফাগুন পৃথিবীতে চলে আসছে, বসন্ত ভরিয়া তবে লবে নাকি তব বন্ধনায়, বসন্তকে কি তুমি তোমার বন্ধনা দিয়ে বরণ করে নিবে না, তুমি তোমার গান দিয়ে, তুমি তোমার লেখনী দিয়ে, তোমার কবিতা দিয়ে তুমি কি বসন্তকে বরণ করে নিবে না। কহিল সে স্নিগ্ধ আখি তুলি। এবার বললো কহিল, কে বললো, এই কহিল দ্বারা কে বুঝাচ্ছে, কবি। এবার কবি বলতেছে, কবি বলছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি। স্নিগ্ধ আখি তুলি, স্নিগ্ধ আখি দ্বারা বোঝানো হচ্ছে কি, উৎসুক চাহনি, উৎসুক চাহনি, ঠিক আছে, উৎসুক চাহনি। স্নিগ্ধ আখি তুলি, কিংবা আমরা বলতে পারি কোমল চোখ, কোমল চোখ। তাহলে স্নিগ্ধ আখি তুলে কবি বলতেছে উৎসুক চাহনি। যখন কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা যখন উদাসীন যখন থাকে, উদাসীন যখন থাকে তখন আমরা কি বলি, ও আচ্ছা তাই, জানা ছিল না, এই যে এইরকম একটা দৃশ্য, এইভাবে কবি বলতেছে। এবার কবি স্নিগ্ধ আখি তুলে চোখ খুলে কবি বলতেছে দক্ষিণা দুয়ার গেছে খুলি। এখানে দক্ষিণা দুয়ার দ্বারা বোঝানো হচ্ছে দক্ষিণ দিকের বাতাস। দক্ষিণা দুয়ার দ্বারা বোঝানো কি, দক্ষিণের বাতাস, ওকে, দক্ষিণের বাতাস। তো বলছে দক্ষিণা দুয়ার গেছে খুলে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে কি বাতাস আসতেছে। যখন ফাগুন আসে তখন কি দক্ষিণ দিক থেকে সব সময় কি একটা বাতাস আসে না, বসন্তের সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসে। তো বলছে দক্ষিণা দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ দিক থেকে কি বাতাস আসতেছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, অর্থাৎ বলতেছে আমরা জানি যখন বসন্ত পৃথিবীতে আগমন হয় তখন ফুল ফুটে, ফল হয়, বিভিন্ন ফুলগুলো কি হয়, ফুটতে থাকে। তো বলছে বাতাবি লেবুর ফুল ফুটেছে, তাহলে এখানে কেমন কথা বলছে, বাতাবি লেবুর ফুল, বাতাবি লেবু, হ্যাঁ, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, অর্থাৎ আমের মুকুল কি ফুটছে, বাতাবি লেবুর ফুল ফুটছে, আমের মুকুল কি ফুটছে। এটা হচ্ছে বসন্তের বৈশিষ্ট্য। এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে কি বলতো, এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে বসন্তের বৈশিষ্ট্য এখানে প্রকাশ পেয়েছে, যে বসন্ত এলে কি কি হয়, ঠিক আছে, বসন্ত এলে কি কি হয়। দক্ষিণা সমীর, সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। এখানে তার দ্বারা বোঝাচ্ছে কি বলতো, এখানে তার দ্বারা বোঝাচ্ছে এই যে বাতাবি লেবুর ফুল প্লাস আমের মুকুল, ঠিক আছে, প্লাস কি আমের মুকুল। বলছে এই যে আমের মুকুল, আমের মুকুল আর ফুলে এই যে বাতাস কি আকুল হয়ে গেছে কিনা। যেমন তোমরা দেখবা বাতাসের মধ্যে দেখবা যে সব সময় একটা মানে মৃদু স্মেল থাকে। দেখবা তুমি কোন একটা ফুলের বাগানে যাও, বাতাসের সাথে ফুলের একটা স্মেল চলে আসে,
তাই না? গ্রামে যদি কেউ যদি যায়, আম গাছের নিচে যখন আমের মুকুল যখন হয়, তখন দেখবে যে বাতাসের সাথে আমের মুকুলের ঘ্রাণ আসে। তো কবি এখানে সেই জিনিসটা বলতে, কবি উদাসীন। তার কবি ভক্তকে প্রশ্ন করেছে, দক্ষিণা সমীর কি তার গন্ধে গন্ধে অধীর আকুল হয়ে গেছে? যখন আমরা কোনো জিনিসে যখন মনস্থির না থাকি, যখন আমরা খেয়াল যখন না করি, তখন আমরা আরেকজনকে প্রশ্ন করি, আচ্ছা এটা কি হয়েছে, এটা কি হচ্ছে? তো কবি এইভাবে প্রশ্ন করছে। তাহলে আমি আরেকবার বুঝাচ্ছি, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, ধরায় মানে কি পৃথিবী, মানে ফাগুন পৃথিবীতে চলে আসছে। বসন্ত ভরিয়া তুমি তব লব, বসন্ত ভরিয়া তুমি লবে নাকি তব বন্ধনা, বসন্তকে কি তুমি তোমার বন্ধনা দিয়ে, তোমার গান দিয়ে কি তুমি বরণ করে নেবে? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলে, সে কোমল আঁখি তুলে সে বলল, দক্ষিণা দুয়ার গেছে খুলে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে কি বাতাস আসতেছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল ফুটেছে কি? অর্থাৎ বাতাবি লেবুর ফুল আর আমের মুকুল কি ফুটছে, এটা কবি জানতে যাচ্ছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, দক্ষিণ দিকের যে বাতাস, এই বাতাসটা তার গন্ধে গন্ধে আকুল হয়েছে কিনা, অর্থাৎ এই ফুলের গন্ধে মুকুলের গন্ধে আকুল হয়েছে কিনা, এটা কবি জানতে চাচ্ছে। এইবার বলো তো, এই অংশটা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? বুঝছো? ওকে, গুড। এরপর আসো আমরা এরপরে যাই। এরপর বলছে যে এখনো দেখোনি তুমি, এবার কবি ভক্ত বলতেছে। এটা কে বলতেছে? এটা বলতেছে কবি ভক্ত। এবার কবি ভক্ত আবার বলে, এখনো দেখোনি তুমি। দেখবা যখন অনেক কিছু হয়ে যায়, যখন অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, আমরা যখন জানি না, তখন আমাদেরকে আরেকজন কি বলে? আচ্ছা এইবার দেখো, তো এবার কবি ভক্ত যখন অনেক বড় বড় ঘটনা যখন ঘটে যায়, তখন মানুষ কি বলে? তখন আমরা যখন খেয়াল যখন না করি, তখন আরেকজন বলছে, আল্লাহ তুই এটা এখনো দেখোস নাই? এইরকম কবি ভক্ত কবিকে বলতেছে যে এখনো দেখোনি তুমি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা? এই উন্মনা মানে হচ্ছে যার মন স্থির নেই, মন স্থির নয়। ঠিক আছে, মন স্থির নয়। বুঝলাম না, আমাকে চাই মানে কি? আমি যে বলছি মানে পড়ার টেবিলে, এটা পড়ার টেবিলে আমাকে চাও, এটা পড়ার টেবিলে পাবা না দেখেই তো এখানে পাইছো। পড়ার টেবিলে পাইলে কি আর হয় বলো? ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে এখনো দেখোনি তুমি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? বলছে কবি তুমি কেন এত উন্মনা? তোমার আজকে মন স্থির নাই কেন? অনেক সময় আমরা খুব উদাসীন হয়ে যাই, তো বলছে এমন উন্মনা কেন তুমি? তোমার আজকে মন স্থির নাই কেন? কোথা তব নব পুষ্প সাজ। নব মানে হচ্ছে নতুন, নব মানে কি? নতুন। আর পুষ্প সাজ মানে হচ্ছে ফুলের সাজ। পুষ্প সাজ মানে কি? ফুলের সাজ। বলছে কবি তোমার কোথায় নতুন ফুলের সাজ? কই নতুন ফুলের সাজ? কোথায় তোমার নতুন ফুলের সাজ? তুমি নতুন ফুল দিয়ে সাজতেছো না কেন? দেখবা তোমরা নিশ্চয়ই জানো যে বইমেলা যখন আসে, তখন বইমেলাতে মেয়েরা দেখবে যে এই যে মাথার উপরে এরকম ফুলের গাউন পরে, এটা একটা সুন্দর। ফুলের সিজন যখন আসে, ফুলের সাথে ছবি তুলতে গেলে দেখবা যে কানের মধ্যে একটা ফুল লাগায় না? তো বলছে যে এই ফুলের সাজ কই? তো বসন্ত যখন আসে, এখনকার মেয়েরাই না ফুল দিয়ে সাজে না, তখন তো ফুল দিয়ে সাজতে। এখন তো মেয়েরা গহনা দিয়ে সাজে, তারপর হচ্ছে স্বর্ণ দিয়ে সাজে, তাই না? দামি দামি কাঠ থেকে দামি দামি গহনা দিয়ে সাজে। কিন্তু এই জিনিসটা তো আগে তো এটা ছিল না। এখন মেয়েরা লিপস্টিক লাগায় না, আগে তো লিপস্টিক থাকতো না, আগে লিপস্টিক ছিল না। আগে মেয়েরা পান খেয়ে ঠোঁট লাল করতো। ওই যে আলাওয়ালের বিখ্যাত চরণ আছে, তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থাৎ পদ্মাবতী কাব্যে তিনি বলেছেন পদ্মাবতী যখন পান খায় তখন পদ্মাবতীর ঠোঁট লাল হওয়ার কথা, কিন্তু পদ্মাবতীর ঠোঁটের কারণে পান লাল হয়ে যায়। তাহলে বুঝতে পারতেছো পদ্মাবতীর কি ঠোঁট। এখন আগে তো এটা ছিল না, আগে তো এত লিপস্টিক ছিল না। এখন তো মেয়েদের একটা লিপস্টিক নাকি 2-3 হাজার টাকারও লিপস্টিক আছে, চিন্তা করো। আগে এটা ছিল না, আগে সব ছিল ন্যাচারাল জিনিস। তো এই জন্য বলছে যে কোথায় তোমার নতুন ফুলের সাজ? এই যে নতুন নতুন ফুল হচ্ছে, এই ফুলের সাজ কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, একেবারে দূরদৃষ্টিতে তাকি। অনেক সময় আমাদেরকে যখন বলে, তখন আমরা যখন তার চেহারার দিকে না তাকাই, তখন আমরা একেবারে দূরের দিকে তাকাই বলি। এইভাবে সুদূরে চাহিয়া সে বলল, অলক্ষে পাথার বাহিয়া। খুব গুরুত্বপূর্ণ। এই পাথার মানে হচ্ছে সমুদ্র। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। দুইটা শব্দের অর্থ খুব ইম্পর্টেন্ট। সমীর মানে বাতাস, পাথার মানে সমুদ্র। এই দুটো থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে সমীর মানে বাতাস, পাথার মানে সমুদ্র। অলক্ষে মানে হচ্ছে দৃষ্টি সীমা অতিক্রান্ত। ঠিক আছে, দৃষ্টি সীমা অতিক্রান্ত। তো এইটা দ্বারা বুঝাচ্ছে যে একেবারে দূরদৃষ্টিতে তাকিয়ে, একেবারে মানে সমুদ্রের দিকে তাকাই কি তুমি কি সমুদ্রের কূল দেখতে পাও? কিনারা দেখতে পাও না। এইরকম একেবারে দূরদৃষ্টিতে, সমুদ্রের মতো সে একরকম দূরদৃষ্টিতে তাকিয়ে সে বলতেছে, তরি তার এসেছে কি? বেজেছে। এখানে তরি শব্দের অর্থ হচ্ছে কি? তরি শব্দের অর্থ আমরা জানি যে সোনার তরি মানে কি? নৌকা। তো বলছে এই যে বসন্ত যে আসবে, তার কি তরি আসছে? এই তরি মানে কি? বেজেছে কি আগমনী গান?
অর্থাৎ বসন্ত যে আসবে সে কি আমাকে কোনো আগমনী গান গেয়েছে? আগমনী গান, আগমনী গান মানে আশার মেসেজ, আশার বার্তা বা আশার মেসেজ। ব্যাপারটা আমি তোমাকে একটু ক্লিয়ার করি, আমি কিন্তু খুব প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝাচ্ছি। ওকে, তাহলে তরি শব্দের অর্থ কি? আমরা জানি তরি শব্দের অর্থ নৌকা, বাট এখানে তরি দ্বারা বুঝাচ্ছে কি? মানে বার্তা বুঝাচ্ছে। কিসের বার্তা? ওই যে আশার বার্তা, আশার বার্তা বা মেসেজ। তো বলছো তরি কি? তরি দ্বারা এসেছে কি? অর্থাৎ তার বার্তা কি সে আমাকে দিয়েছে? বসন্ত যে আসবে সে কি আমাকে বলছে যে মে আই কাম ইন স্যার সুফিয়া কামাল, আমি কি আসতে পারি? বেঁচেছে কি আগমনী গান? আগমনী গান মানে আগমন করার মেসেজ। তোমার বাসায় যদি গেস্ট আসে তাহলে তোমাকে আগে ফোন করে বলবে না যে আমি আসতেছি, তোমাদের বাসাতে আসতেছি, ঠিক আছে? আর মনে মনে বলে ভালো করে রান্না বান্না কর। এখন এইরকম আগমনী গান সে কি আমাকে দিয়েছে? সে কি আমাকে কোনো আগমনী মেসেজ দিয়েছে যে সুফিয়া কামাল আমি আসতেছি? আমার কথা হলো বাবা তুমি কে? হু ইজ ইউ? তুমি কে যে বসন্ত আসার আগে তোমাকে মেসেজ দিতে হবে? এই জন্য মেয়েদেরকে নাকা বলে। এই কবিতার এই লাইনটা পড়ে একটা পাগলরাও যদি পড়ে যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, মানে বসন্ত আসতেছে, সে কি আমার কোনো গান শুনাইছে, সে কি আমার আসার আগে কোনো মেসেজ দিয়েছে, এইটা কবি, এই কবি পুরুষ না মহিলা? এই কবি পুরুষ না মহিলা? পাগল হয়ে বলবে এটা মহিলা, ন্যাকামি। ছেলে মানুষ, কোন বেড়া কবি, কোন পুরুষ কবি এই লাইন লিখতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। এটা মেয়েদের এই যে লেখার একটা টোন থাকে, এই টোনটা এখানে চলে আসছে, ন্যাকামি। ডেকেছে কি সে আমারে? এরপর দেখো এরপরের লাইন, একটু পর্যন্ত ঠিক আছে মানলাম, ন্যাকামি করছো। এর বলছে ডেকেছে কি সে আমারে? সে বলতে কাকে বুঝাচ্ছে? সে বলতে বুঝাচ্ছে বসন্ত। আই হাই, বসন্ত কি সে আমারে ডাকছে? হু ইজ ইউ? বসন্ত কেন তোমাকে ডাকবে? শুনি নাই, রাখি নাই সন্ধান, এই জন্য আমি বসন্তের সাথে অভিমান করছি। আমি তার সম্পর্কে জানি না, আমি তার কোনো সন্ধান রাখি নাই, আমি জানি না। এখন বলো এটা কি হয়? এটা কি হয় বলো? মানে বসন্ত তারে কেন আসার আগে তাকে বলে না মে আই কাম ইন সুফিয়া কামাল, এই জন্য আমি তার খবর রাখি না, আমি শুনি না। তো এখন তুমি যে সন্ধান রাখো না, এই জন্য কি বসন্ত আটকে আছে? বসন্ত তো ঠিকই চলে আসছে। ওকে, এরপর বলছে কি? এরপর বলছে কহিলা মগো কবি। এবার কবি ভক্ত, এর কোনো কাজ নাই। কবি নিজের মতো করে একটা ক্যারেক্টার বানায়, নিজেই কবিতা লিখে ফেলছে। বাস্তবে কেউ করে এত তেল দেয়? কারো সময় আছে ও লিখোস নাই বাদ, লিখোস নাই তরমুজ, তোর ভালো লাগে নাই তুই লিখোস নাই বাদ, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু কবি ভক্ত বারবার বারবার তাকে বলছে কহিলা মগো কবি রচিত লহ না আজবিত। লহ মানে হচ্ছে নাও, লহ মানে কি? নাও। বলছে কহিলা মগো কবি রচিত লহ না। রচিত মানে হচ্ছে লিখে নাও, রচনা করো। রচিত মানে কি? লিখে নাও বা রচনা করো। রচিত লহনা আজো গীতি। গীতি মানে কি? গীতি মানে হচ্ছে গান বা কবিতা, বন্ধনা গান, ঠিক আছে, বা কবিতা। বলছে কবি তুমি আজকে একটা গান লিখো না, একটা কবিতা লিখো না বসন্তের জন্য। বসন্ত বন্ধনা তব কণ্ঠ শুনি এমোর মিনতি। মিনতি মানে কি? মিনতি মানে আবদার, আবদার, ঠিক আছে, আমার একটা আবদার, আমার একটা অনুরোধ, আমার একটা অনুরোধ। সে অনুরোধটা কি? সে অনুরোধটা হচ্ছে বসন্ত বন্ধনা, অর্থাৎ বসন্তের গান। তব মানে তোমার, তোমার কণ্ঠে আমি একটা বসন্তের গান শুনবো, এটা আমার অনুরোধ, এটা আমার আবদার, এটা আমার ইচ্ছা। কহিল সে মৃদু মধুস্বরে। এবার কবি মৃদু মধুস্বরে বলছে নাই হলো না হোক এবারে, অর্থাৎ এইবার গান গাই নাই, না হোক এইবার সমস্যা নাই। আমারে গাহিতে গান বসন্তে আনিতে ভরিয়া রহিনী সে ভুলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া। এই লাইনটা একটু বুঝো। আমারে গাহিতে গান অর্থাৎ আমার গানের জন্য, বসন্ত আনিতে ভরিয়া অর্থাৎ বসন্ত রহিনী অর্থাৎ বসন্ত বসে রয় নাই, আমার গানের জন্য বসন্ত বসে রয় নাই। সে ভুলেনি তো অর্থাৎ আমি যে গান লিখি নাই এটা তো সে ভুলে নাই। এসেছে তা ফাগুন সরিয়া অর্থাৎ সে তো ফাগুনকে স্মরণ করে আসছে। ফাগুনের পর কে? বসন্ত আসবে। তো বলছে সে তো ফাগুনকে, সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, সরিয়া মানে কি? স্মরণ করে। ওকে, তো বলছে যে সে তো ফাগুনকে স্মরণ করে আসছে, আমার সাথে তো তার সাথে কোনো সম্পর্ক নাই, সে তো আমার জন্য বসে থাকেনি, সে তো তার মতো চলে আসছে। এরপর বলছে যে কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই? কবি ভক্ত আবার বলছে কবি তুমি কি অভিমান করছো? যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বৃথায়, অর্থাৎ যদিও সে চলে আসছে কিন্তু তুমি তাকে বৃথা করেছো। বৃথা কেন করেছো? বৃথা কেন করেছো? গান রচনা না করে তাকে তুমি ব্যর্থ করছো। গান রচনা না করে, গান রচনা না করে তুমি কি করছো? তুমি তাকে ব্যর্থ করছো। তাহলে তাকে কেন ব্যর্থ করছো? তুমি গান রচনা করো নাই। কহিল সে পরম হেলায়, একেবারে হেলা করে বললো, হেলায় ফেলা করে। বৃথা কেন ফাগুন বেলায়, অর্থাৎ ফাগুন কেন বৃথা কেন হবে, মানে সে বলছে বৃথা কেন ফাগুন বেলায়, অর্থাৎ ব্যর্থ কেন হবে? ব্যর্থ হওয়ার তো কোনো সুযোগ দেখি না। ফুল কি ফুটেনি শাখে, অর্থাৎ ফুল কি ফুটেছে? দেখো কবি এখানে বুঝাতে চাচ্ছে যে আমার জন্য ব্যর্থ হয় নাই।
ফুল ফুটছে। পুষ্পরতি লবিনে কি ঋতুরাজ? পুষ্পরতি মানে হচ্ছে পুষ্পের আরতি, মানে ফুলের বন্ধনা, পুষ্পের আরতি বা ফুলের বন্ধনা, অর্থাৎ এই যে এত এত ফুল ফুটে, এই ফুলের বন্ধনা দিয়ে ঋতুরাজন মানে হচ্ছে ঋতুরাজ, এখানে ঋতুরাজ বলতে বোঝানো হচ্ছে বসন্তকে, অর্থাৎ ফুলের বন্ধনা দিয়ে বসন্ত ঋতুরাজ হয়ে গেছে। ফুল ফুটছে, ফুলের বসন্ত, ফুলের আরতি দিয়ে বসন্ত ঋতুরাজ হয়ে গেছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী কুড়ির বুকে মানে মাধবী কুড়ির বুকে বলতে বোঝানো আছে ধরো তোমার একটা ফুল, ওই ফুল সাধারণত যে মাধবী লতা আছে না ওখানে সেটার কথা বলছে। তো ফুলের বুকে গন্ধ আসে না? তুমি কোন একটা কুড়ি, কোন একটা ফুল ফুট ইয়ে হচ্ছে, ওখানে দেখবে একটা গন্ধ, স্মেল আসে। মাধবী কুড়ের বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন, এবং সেটা কি অর্ঘ বিরোচন করে নাই? অর্ঘ হচ্ছে যে তোমার পূজাতে ব্যবহৃত অর্ঘ, তো বলছে যে করে নাই অর্ঘ বিরোচন, অর্থাৎ সেইটা দিয়ে কি সে কি তার গন্ধ কি ছড়িয়ে দেয় নাই? তাহলে কেন বসন্ত ঋতুরাজ হবে না? সো আমার জন্য বসন্ত আসলে বৃথা বা ব্যর্থ নয়। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? বিমুখতা মানে হচ্ছে কি? বিমুখতা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। বলছে যাই হয়েছে হয়েছে, তুমি কেন বসন্তের থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ? ঠিক আছে, কহিলাম উপেক্ষা ঋতুরাজ। উপেক্ষা মানে হচ্ছে হেলা করা, উপেক্ষা মানে হচ্ছে কি তোমার হেলা করা, অবজ্ঞা করা, স্কিপ করা, ঠিক আছে, মানে তাকে গুরুত্ব না দেওয়া। ঋতুরাজ কেন তুমি দাও, কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ ঋতুরাজকে কেন তুমি ব্যথা দিচ্ছ? তুমি গান রচনা না করে, মানে কবি ভক্ত বলতে যে তুমি যদি গান রচনা না করো বসন্ত ব্যথা পাবে। বসন্ত নাকি ব্যথা পাবে, এটা কিছু হইলো বলো তো? বসন্ত কেউ গান রচনা না করলে বসন্ত ব্যথা পাবে, তুই দেখছো সের ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কোহেলি উত্তরে, কোহেলি উত্তরে। এখানে কোহেলি উত্তরে তারা বোঝানো হচ্ছে কুয়াশার চাদর, কুয়াশার চাদর। উত্তরী শব্দের অর্থ চাদর, কোহেলি মানে হচ্ছে কি কুয়াশা, তাহলে কোহেলি উত্তরী মানে কি কুয়াশার চাদর। তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কুয়াশার চাদর জড়িয়ে মাঘের সন্ন্যাসী হয়ে গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। তাহলে এখানে চলিয়া ধীরে, এই কে চলে গেছে? কবির স্বামী, অর্থাৎ ওই যে আমরা বললাম শীতে কবির স্বামী কি হয়েছে? পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তো এখানে কবি সেটাকে উপমা দিয়ে বলতেছেন যে কুয়াশার চাদর জড়িয়ে মাঘের সন্ন্যাসী হয়ে কবির স্বামী কি করেছেন? পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছেন। ফুলহীন দিগন্ত, দিগন্ত মানে কি এই যে চারদিকে যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা তার মানে এমন পথে চলে গেছেন, পুষ্প শূন্য পথ, দিগন্তের পথে, যেখান থেকে আর ফিরে আসবে না। তার মানে কি চলে গেছেন মৃত্যু। রিক্ত হস্তে তাহারাই পরে মনে, অর্থাৎ রিক্ত হস্তে, আমার সবসময় তাকে মনে পড়ে। রিক্ত হস্তে তাহারাই, রিক্ত হস্ত মানে হচ্ছে খালি হাত, রিক্ত হস্ত তাহারাই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। আমি তাকে ভুলতে পারি না, আমি তাকে ভুলতে পারি না, আমি তো তাকে ভুলতে পারি না। এখন আমার কথা হলো, কবি যদি প্রথমে, কবি ভক্ত যখন বলছে যে তুমি কেন গান লিখতেছো না, তখন কবি যদি এই কথা সরাসরি বলতো যে আমার স্বামী বিদেশ না, আমার স্বামী মারা গেছে, এই জন্য আমি কবিতা লিখবো না, তাইলে তো শেষ। এত কাহিনী কইরা, এই কাহিনী কইরা এখন এসে বলতেছে আমার স্বামী নেই, এই জন্য আমি কবিতা লিখতে পারতেছি না, রিক্ত হস্তে তারাই পর মানে ভুলিতে পারি না কোনো মতে। তো এই কথাটা আগে বলে দিলেই তো হয়, এই কথাটা আগে বলে দিলেই তো হয়, নাকি হয়? হয় না। ওই জন্য বলে যে মেয়েরা সবসময় ঘুরে পেঁচাই কথা বলে। ছেলেরা দোষ করছে সরি, ঠিক আছে, আর মেয়েরা দোষ করছে সরি বলবো, কিন্তু সরি এমনে এটা তারপর আইসা কি সরি, তাই না? তা এখন অবস্থা হচ্ছে এরকম যে স্বামী মারা গেছে, এই জন্য লিখতে পারতেছি না, ফাইন, শেষ। তো নাটক করার দরকার নাই, এই জন্য এটা নাটকীয় কবিতা, বুঝছো? বিদেশে আবার কি মানে ওকে, কবিতাটা কি বুঝা গেছে? এইবার চলো আমরা একটু প্রশ্ন সলভ করে দেখি যে আমরা পারি কিনা প্রশ্নগুলো। সো আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করব, এন্ড বোর্ড প্রশ্ন সলভ করার পর, ঠিক আছে, বোর্ড প্রশ্ন সলভ করার পর আমরা দেখি যে আসলে আমাদের কতটুকু কবিতাটা ক্লিয়ার হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন আসে বরিশাল বোর্ড 2022, তাহারাই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? বলো তো, তাহারাই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? ওকে, তাহলে এইটার উত্তর কি হবে? এইটার উত্তর হচ্ছে আমাদের বসন্ত। ওকে, এরপর আসলে আমরা পরের প্রশ্ন সলভ করি। এই প্রশ্নে বলছে যে দক্ষিণা দুয়ার গেছে খুলি চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা আসছে ঢাকা বোর্ড 2023। মানে এখন তার মানে কি দক্ষিণা বাতাস, কবির উদাসীনতা। এখন বলো তো এটা কি হবে? দক্ষিণা দুয়ার গেছে খুলি, আমাকে একটা ইয়ে কিনতে হবে, ওই যে অনেক স্যাররা দেখি যে টিপ মারে, টিপ মারলে স্লাইড চেঞ্জ হয়ে যায়, এগুলো একটা কিনবো, দাঁড়াও। আচ্ছা, এইবার আসো, এখন দেখো এরপর দেখো, এটা দেখো, তাহলে এটা কি হবে? যে দক্ষিণা দুয়ার দ্বারা, এটা তো আমি বললাম যে দক্ষিণা দুয়ার দ্বারা, দক্ষিণা দুয়ার গেছে খুলি চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে। এখন এখানে একটু ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে অনেকে এটার উত্তর করবা ক,
দেখো দক্ষিণা দুয়ার গেছে খুলে, মানে দক্ষিণ দিকের দুয়ার কি খুলে গেছে। এখন এখানে বলছো চরণটি দ্বারা কি বোঝানো হচ্ছে, হ্যাঁ চরণটির আক্ষরিক অর্থ দক্ষিণা দুয়ার দ্বারা বোঝানো হচ্ছে দক্ষিণ বাতাস, কথা ঠিক আছে, কিন্তু দক্ষিণ দিকের বাতাস বুঝায় নাই, বুঝাইছে কবির উদাসীনতা। অর্থাৎ কবি যখন কবি ভক্তকে প্রশ্ন করছে, আচ্ছা দক্ষিণ দিকের দুয়ার কি খুলে গেছে, ধরো আমি তোমার বললাম তুমি ঘরের মধ্যে কাজ করতেছো, অনেক কাজে তুমি বা পড়াশোনায় ব্যস্ত, এখন বাসার গেটটা খোলা, তখন আম্মু তোমার বললো যে এই তুই গেট লাগাস না কেন, তখন তুমি বললা যে গেট কি খোলা, তার মানে কি এটা তোমার উদাসীন ভাব, তুমি গেটের প্রতি তোমার কোনো গ্রাহ্যই নাই, তাহলে এটা হচ্ছে কি কবির উদাসীন ভাব প্রকাশ করতেছে। এরপর দেখো আমরা দেখি এটা ময়মনসিংহ বোর্ড 2022, এখানে বলছে তরি তার এসেছে কি, তাহারই পরমাণু কবিতায় তরি কিসের প্রতীক, তাহলে প্রিয়জনের প্রতীক, কবিতার প্রতীক, মানব বসন্তের প্রতীক, তাহলে বলো তো এটা কি হবে। এইভাবে আমাদেরকে এমসিকিউ গুলো সলভ করতে হবে, তাহলে কিন্তু বিপদ আছে। তাহলে এইবার বলো এটা কি বসন্তের প্রতীক, অর্থাৎ তরি তার এসেছে কি, অর্থাৎ বসন্ত কি আমাকে কোনো বার্তা দিয়েছে, সো এটা ডেফিনেটলি এটা বসন্ত হবে। আচ্ছা এরপর আমরা একটু দেখি ডেকেছে কি সে আমারে, অর্থাৎ বসন্ত কি আমারে ডাকছে, চরণটি প্রকাশ পেয়েছে কি শীত ঋতু, চরণটি প্রকাশ পেয়েছে কবির শীত ঋতু, বসন্ত ঋতু, কবির স্বামী, কবি ভক্ত। আচ্ছা তো এখানে প্রকাশ পেয়েছে কি, তো এটার উত্তরটা দেখি, এটা একটু প্রশ্ন আমার কাছে একটা ঝামেলা, তো ঠিক আছে এটার উত্তর মানে তরি ডেকেছে কি সে আমার, অর্থাৎ বসন্ত কি আমারে ডাকছে, সো এটার উত্তর বসন্ত হবে। যদি এখানে মানে প্রশ্নটা এমন হতো যে ডেকেছে কি সে আমারে, হ্যাঁ চরণটিতে মানে কাকে ডাকার কথা বলা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে বসন্ত হতো, প্রশ্নটা এরকম হবে আর কি। যাই হোক এরপর দেখো আমরা একটু দেখি তাহারই পরমাণু কবিতায় কবি কার সাথে অভিমান করেছে, যশোর বোর্ড 2022, তাহলে বলো তো তাহারই পরমাণু কবিতায় কবি কার সাথে অভিমান করছে, বলো তো কবি কি স্বামীর সাথে অভিমান করছে, প্রকৃতির সাথে অভিমান করছে, বসন্তের সাথে অভিমান করছে। তো আচ্ছা এইবার আসো আমরা এটার উত্তর দেখি, তো এটার উত্তর হচ্ছে বসন্ত, আমরা জানি। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখি, এরপর বলছে যে ফুল কি ফুটেনি শাকে, সুফিয়া কামালের এরকম প্রশ্ন করেছেন কেন, মনের আনন্দে শীত বসন্ত মাধবী কুরি, মানে প্রশ্ন করেছেন কেন, এরকম প্রশ্ন করেছেন শীত, এইটা প্রশ্নটা ঝামেলা আছে, এটা আমি একটু স্কিপ করি। এরপর বলছে তাহারাই পরে মনে কবিতায় কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, তাহারাই পরে মনে কবিতায় কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, দক্ষিণা সমীরকে। এরপর হচ্ছে বন্ধনা গীতি রচনার উদ্দেশ্যে, এরপর হচ্ছে কি উদাসীনতার জন্য জানার আগ্রহ, অর্থাৎ কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন বলো তো। প্রশ্নটা তো ঝামেলা আছে, উদাসীনতার মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন উদাসীনতার জন্য, হ্যাঁ মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন উদাসীনতার জন্য, হ্যাঁ ওকে, কবির উদাসীন ভাব প্রকাশ পেয়েছে। এরপর দেখো তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা, এটা আমরা অলরেডি সলভ করছি, এটা পারবা, এটা হচ্ছে বসন্ত, ওকে। আচ্ছা এরপর দেখো আমরা দেখি তাহারই পরে মনে কবিতায় কবি বসন্ত বিমুখতা দিয়ে কি বুঝানো মানে বুঝাতে চেষ্টা করেছেন, ব্যর্থতা, নিঃসঙ্গতা, শূন্যতা, উদাসীনতা। তো এটাও পারবা যে কবি কেন বসন্ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তো এটার উত্তর হচ্ছে কবি আসলে উদাসীনতা, স্বামীকে হারিয়ে কবির উদাসীন ভাব এখানে কি পেয়েছে, প্রকাশ পেয়েছে। এরপর দেখো বরিশাল বোর্ড 2024, নিচের কোনটি নাট্যগুণ সম্পূর্ণ, তো নাট্যগুণ সম্পূর্ণ ওই যে নাটকীয় ভাব আছে কোনটার মধ্যে, তাহারই পরে মনে কবিতা, সো এটার উত্তর তাহারই পরে মনে কবিতা। তাহারই পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি, শোকধর্মিতা, বর্ণনাট্যক, নাটকীয়, মহাকাব্যিক, এটা সলভ করো তো। এটা 23-এর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023। তাহারই পরে মনে, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে কি নাটকীয়, সি হবে, আনসার করো। হ্যাঁ এরপর বলছে তাহারই পরমাণু কবিতাটি নীরব কেন বলতে বোঝানো হচ্ছে, চট্টগ্রাম বোর্ড 2022 আসছে, মানে নীরব কেন, হে কবি নীরব কেন, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, কবির উদাসীন হয়ে আছেন কেন, অর্থাৎ কবি কেন নীরব, এটার জন্য কি কবি উদাসীন হয়ে আছে কেন, এই জন্য বলছে কবি নীরব, কবি বসন্তকে সম্বোধন করছে না বলে। এরপর হচ্ছে কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছে না বলে, অর্থাৎ এইখানে বোঝানো হচ্ছে কবি নীরব হওয়ার কারণ কি, কবি উদাসীন তাই, কবি কাব্য রচনায় সক্রিয় না তাই, কোন কারণে কবি নীরব, এটা জানতে যাচ্ছে। তাহলে এখন বলো কবি বসন্তকে সম্বোধন করছে না, বসন্তকে সম্বোধন করার সাথে কি কোনো সম্বন্ধ আছে, বলো সম্বোধন মানে কি, বসন্তকে আহ্বান করা, এরকম তো কোনো কিছু নাই, তার মানে 2 নাম্বারটা হতেই পারে না, আমাদের অপশন হবে 1 এবং 3। সো এখন দেখো 1 এবং 3 কোনটাতে আছে, 1 এবং 3 আছে খতে, সো খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। আচ্ছা এরপর দেখো আমরা একটু দেখি নিচের উদ্দীপকটি পরের দুটি প্রশ্নের উত্তর দাও, এটা হচ্ছে সিলেট বোর্ড 2022। হিম কুহেলির অন্তরতলে আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে। তো এইখানে এইটা একটা জিনিস, তো
তো বুঝতে পারতেছো পুলক শব্দের অর্থ কি? আনন্দ, অর্থাৎ আজকে আনন্দে মন জেগে উঠছে। ওকে, আচ্ছা, তো এইখানে দেখো আমরা দেখি যে উদ্দীপকের নিচের কোনটি ইঙ্গিত করে? প্রকৃতির সৌন্দর্য, শীতের বিদায়, বসন্তের আগমন, প্রিয়জন হারানোর বেদনা। তো এইটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের অপশন বসন্তের আগমন, অর্থাৎ উদ্দীপকের সাথে নিচের কোন ইঙ্গিতটি মিল আছে? ওই যে বসন্তের আগমনে যেমন সবকিছু মানে মানুষজন কি হয়ে যায়, সতেজ হয়ে যায়, এই জিনিসটা এখানে প্রকাশ পাচ্ছে। ওকে, এরপর দেখো আমরা একটু দেখি উদ্দীপকে তাহারাই পরমাণু কবিতার কোন স্বর ধ্বনিত হয়েছে? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, প্রকৃতি পরিবর্তন। তো এইটা বুঝতে পারতেছ যে এইটার উত্তর হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। ওখানে উদ্দীপকে দেখছো যে প্রকৃতির সাথে কি হয়েছে, মানুষের মন আনন্দে জেগে উঠছে, পুলকের আবেশে কি হয়েছে, জেগে উঠছে। তার মানে এটার উত্তর হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। গুড। আচ্ছা, এরপর দেখো ঢাকা বোর্ড 2019, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এই চরণটিতে নীরব কেন বলতে কেমন অবস্থাকে বোঝানো হয়েছে? যে জীবন সম্পর্কে উদাসীনতা, এরপর হচ্ছে ঘুমিয়ে থাকা, কাব্য ও গান রচনায় সক্রিয় না হয়, এরপর বলছে শীতের চাদর মুড়িয়ে দিয়ে থাকা। মানে কোন কারণে বলা হয়েছে যে কবি তুমি নীরব কেন, অর্থাৎ নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, এইটা বলার কারণ কি বলতো? ওকে, তো গুড। এটার আনসার কি হবে বলো তো? এটার আনসার হবে এইটা। এখন অনেকে এটার উত্তর হচ্ছে ক দিতে পারো না। হ্যাঁ, কবি উদাসীন, কিন্তু সেই উদাসীনতারও কারণ হচ্ছে কবি কাব্য বা গান রচনায় সক্রিয় না বলে। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? ওকে, গুড। এরপর আসো আমরা দেখি পরের প্রশ্ন। এটা আসছে ঢাকা বোর্ড 2012, অনেক আগের প্রশ্ন। তাহারাই পরমাণু কবিতায় কে কবিকে বসন্ত বন্দনা গীত রচনা করতে বলেছেন? তাহলে এটা কি হবে বলতো? কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন? ঠিক আছে, বুঝছো? তাহলে এইটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে কি কবি ভক্ত। আমরা জানি যে দুইটা ক্যারেক্টার, একটা কবি আর একটা কবি ভক্ত। এটা সহজ প্রশ্ন। আচ্ছা, এরপর বলছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি তাহারাই পরমাণু কবিতা এই চরণের দ্বারা প্রকাশিত হয়েছে কি? তো এই চরণ দ্বারা কি প্রকাশিত হয়েছে? যে কবির ব্যক্তিগত উচ্ছ্বাস, মানে কবি প্রশ্ন করছে যে বাতাবি লেবুর ফুলকে ফুটছে, এরপর বলছে প্রকৃতির বর্ণনা, এরপর বলছে গাছের বর্ণনা, এরপর বলছে কবির হাহাকার। তো এটা উত্তর করো তো, এটাও সহজ প্রশ্ন। তো এইটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি। তো এইটা আসলে উত্তর করতে গেলে এটার উত্তর ক হয়, অনেক গাইডে এটার উত্তর ক আছে, সিও আছে, সমস্যা নাই। তবে আমার কাছে মনে হয় যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি এটা দ্বারা প্রকৃতির বর্ণনা। হ্যাঁ, কবির হাহাকারও এখানে প্রকাশ পাচ্ছে কিছুটা, তবে এর থেকেও আসলে বেস্ট অ্যান্সার হচ্ছে প্রকৃতির বর্ণনা। এটা আসলে সবচেয়ে বেস্ট অ্যান্সার আমার কাছে মনে হয়। তো যদি পরীক্ষাতে এই ধরনের অপশন আসে তাহলে আমার কাছে মনে হয় এটা, বাট এটাও অনেক জায়গায় দেওয়া থাকে, একেবারে ভুল বলা যায় না। আচ্ছা, এরপর আসো আমরা দেখি তাহারাই পরমাণু কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। তাহলে বলো তো কোন জিনিসের গন্ধে অধীর আকুল? তাহলে কি আমের মুকুলে গন্ধে, আমের মুকুলের গন্ধে অধীর আকুল হয়েছে, নাকি দক্ষিণা দুয়ারের গন্ধে, নাকি দক্ষিণা সমীরের গন্ধে অধীর আকুল হয়েছে, নাকি বাতাবি লেবুর ফুলের গন্ধে অধীর আকুল হয়েছে? তাহলে বলো তো, মনে আছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। খেয়াল করো, লাইনগুলো খেয়াল করো। বাতাবি লেবুর প্রসঙ্গে বলা যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, বাতাবি লেবুর ফুলকে ফুটছে। এরপর বলছে ফুটেছে কি আমের মুকুল, এরপর বলছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি আকুল, অধীর আকুল। তাহলে এখানে বলছে তাহারাই পরমাণু কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা। তাহলে বুঝতেই পারতেছো এটার উত্তর হচ্ছে দক্ষিণা সমীর, অর্থাৎ দক্ষিণ দিকের বাতাস এই ফুলের গন্ধে, আমের মুকুলের গন্ধে অধীর আকুল হয়েছে কিনা এটা জানতে চাওয়া হচ্ছে। কথা কি বুঝাইতে পারছি? গুড। তাহলে এইভাবে আমরা যদি মোটামুটি এমসিকিউ গুলো যদি পড়ি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি প্রো হয়ে যাব। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা দেখো তো, তাহারাই পরমাণু কবিতায় কোথা তব নবপুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? উক্তিটা করছে কিন্তু কবি, এবং কবি ভক্ত সেটা বলছে, মানে কবি ভক্ত কবিকে বলছে, তার মানে কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সেটার উত্তর হচ্ছে কবির।
ওকে, এরপর আসো আমরা দেখি তো এটা দেখো, এই যে এই প্রশ্নটা আসছে যে তাহারাই পরমাণু কবিতাটি প্রকাশিত হয়েছে 1935। তাহারাই পরমাণু কবিতাটি গঠনরীতি কি, এগুলো আমরা সবই পড়ছি, নাটকীয় যা পড়বো এখন দেখবে যে সব রিপিটেড কোশ্চেন। ওকে, আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি যে আমরা একটু দেখি যে একটু দেখবো এখন আমরা একটু সিকিউ টাইপের, আমরা কিছু সিকিউ গুলো একটু দেখবো যে সিকিউ গুলো আসলে আমাদের পরীক্ষাতে কি টাইপের আসে, আমরা সেইগুলো একটু সলভ করার জন্য চেষ্টা করব। ওকে, সো চলো আমরা একটু সিকিউ পড়বো। হ্যাঁ, ওকে, এইবার আসো আমরা দেখি যে কি ধরনের সৃজনশীলগুলো আসছে। ওকে, সৃজনশীল করালে ভালো হয়, এই যে সৃজনশীল। হ্যাঁ, তো সৃজনশীলটা আমরা একটু দেখি। প্রথমত এইখানে যে অংশটা দেওয়া আছে এটা আমরা একটু ভালো করে পড়ার জন্য চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে, অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বলল, তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র জ্যোৎস্নায় দুধারে কাশবন, মৃদু বাতাসে নৌকায় ধোলা, তোমার মন ভালো হয়ে যাবে। জবাবে আবিদ বলল, নির্মল জলে রূপালী চাঁদ, কোনো কিছুতেই তার মন নেই। আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আগে বুঝতে হবে এখানে আবিদের বাবা, দেখো আবিদের বাবা তাহারাই পরমাণু কবিতার কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায় বলো তো? এরপর হচ্ছে স্বয়ং আবিদ তাহারাই পরমাণু কবিতার কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায়। এরপর তার বন্ধু বাতেন তাহারাই পরমাণু কবিতার কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায়। এই তিনটা জিনিস বলো, এই তিনটা জিনিস বললেই দেখবা যে হয়ে যাবে। আচ্ছা সমস্যা না, আমি তোমাদেরকে স্লাইড আবার দাগাই দিব, মানে আমি যা যা লিখছি এই স্লাইডের উপর তো আমি সারা পড়াইতেছি এই কবিতা তো বছরের পর বছর পড়াইতেছি, তো আমি জানি যে কোনটার ব্যাখ্যা কি, ওইটা আমি তোমাদেরকে দাগাই আবার পিডিএফ করে দিয়ে দিব, সমস্যা নাই, যেহেতু তোমরা চাইছো। ওকে, তাহলে এইবার দেখো তো এটা কি হবে। তাহলে এখন দেখো, তার বাবা মূলত ওখানে কবির যেই স্বামী তার প্রতিনিধিত্ব করছে, তাই না? আর আবিদ এখানে প্রতিনিধিত্ব করছে, স্বয়ং কবির প্রতিনিধিত্ব করছে। আর বাতেন কবি ভক্ত যেমন তাকে বারবার জিজ্ঞেস করেছে, এখানে বাতেন সেই চরিত্রের প্রতিনিধিত্ব করছে। ওকে, তো এইভাবে তোমাকে আগে ক্যারেক্টার গুলো মিলাই ফেলতে হবে, তাহলে দেখবে যে অনেক ইজি। গুড। আচ্ছা এইবার দেখো, তাহারাই পরমাণু কবিতাটি কবির নীরবতার কারণ কি, এটা একটা প্রশ্ন। খ এরপর হচ্ছে কবিতায় কবির ব্যক্তি জীবন কিভাবে ধরা দিয়েছে। তো প্রথমত আমরা এই দুটা উদ্দীপকের সাথে সম্পর্ক থাকবে না, এই দুটো আমরা একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে, তাহারাই পরমাণু কবিতায় নীরবতার কারণ হচ্ছে প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ। সিম্পল, যে স্বজন হারানোর বেদনা, বুঝছো, এটা আর কি। এরপর দেখো আমরা একটু খ দেখি। তো খতে বলছে কিভাবে কবির ব্যক্তিগত জীবন ধরা পড়ছে। এখানে বলো তো কবির ব্যক্তিগত জীবন ধরা পড়ছে না? কবির যে এখানে ব্যক্তিগত জীবন বলতে বোঝানো হচ্ছে ব্যক্তিগত জীবনে তিনি যে তার স্বামীকে হারিয়েছেন, সেই হারানোর যেই বেদনা, সেই বেদনাটা কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ইয়েস অর নো? ডেফিনেটলি হয়েছে। সেই জিনিসটা এখানে তোমাকে লিখতে বলছে। তাহলে দেখো আমরা কিভাবে উত্তর করলাম, তাহারাই পরমাণু কবিতাটি প্রিয়জন হারানোর স্মৃতি মনে পড়ে, তার প্রতি গভীর হৃদয় বেদনা অনুভবের মাধ্যমে কবির ব্যক্তি জীবন ধরা পড়েছে। তাহলে কবির প্রিয়জনকে হারানোর যেই বেদনা, সেটা কি কবির এই ব্যক্তি জীবন এখানে এভাবে ধরা দিয়েছে। এরপর বলছে, তাহারাই পরমাণু কবিতায় কবি ব্যক্তিগত শোক দুঃখবোধ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কবি সাহিত্য সাধনার প্রধান সহায়ক ছিলেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন তাকে সাহিত্য লেখার ক্ষেত্রে তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতেন। ওকে, তার মৃত্যুতে কবির জীবনও প্রচন্ড শূন্যতা নেমে আসে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির অন্তর জুড়ে শীতের রিক্ততা বিরাজ করে। তিনি কোনো মতেই তাকে ভুলতে পারেন না। শীতের রিক্ত পরিবেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠে তার জীবন। প্রিয়জন হারিয়ে তার হৃদয় বেদনায় কাতর, তার হৃদয় জুড়ে যেন সমস্ত শূন্যতা বিরাজ করছে। তিনি বসন্তে ফুলের সৌরভ অনুভব করতে পারেন না এবং তার ভক্তকুলের নিবেদিত অনুরোধ রক্ষা করতে পারেন না। শীতের প্রকৃতি যেন বিরাজ করছে তার জীবনে। এভাবে কবিতায় কবির ব্যক্তিগত জীবন ধরা পড়েছে। তাহলে কবির ব্যক্তিগত জীবন কিভাবে ধরা পড়ছে, ওই জিনিসটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এবার আসলে আমরা একটু দেখি আমাদের পরের দুটো প্রশ্ন কি ছিল। উদ্দীপকে বাতেন তাহারাই পরমাণু কবিতায় কার কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে বলতো বাতেন কার কথা স্মরণ করিয়ে দেয়? বাতেন ডেফিনেটলি আমরা জানি যে আমরা একটু আগেই দেখছি যে কবি ভক্তের কথা স্মরণ করিয়ে দেয়। কিভাবে বলতো? ওইখানে কবির যখন মন খারাপ, কবি যখন হাহাকার করতেছে, কবি যখন সাহিত্য রচনায় যখন নিষ্ক্রিয়, তখন কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে, হে কবি নীরব কেন? হ্যাঁ,
কিভাবে তুমি কেন বসন্তকে গান রচনা না করে তুমি বসন্তকে কেন তুমি বৃথা করতেছো, কেন তুমি বসন্তকে কষ্ট দিচ্ছ? তো এইখানে আমরা দেখতে পাই যখন অকালে যখন আবিদ যখন তার বাবাকে হারিয়েছে, তার যখন মন খারাপ, তখন তার বন্ধু বাতেন তাকে তাহারই পরমাণু কবিতার কবি ভক্তের মতো তার মন কি করে জাগানোর জন্য চেষ্টা করে, তাকে ঘুরে আনতে চায়, তাকে ঘুরিয়ে আনতে চায়। সুতরাং উদ্দীপকের যেই বাতেন আর তাহারই পরমাণু কবিতার কবি ভক্ত দুটো একই রকম কাজ করে, ঠিক আছে, বা দুটো একই ধরনের চরিত্রের প্রতিনিধিত্ব করে। শেষ। এরপর দেখো এখানে বলছে আবিদের জবাবে তাহারই পরমাণু কবিতার মূল বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে, উক্তিটির যথার্থতা। তাহলে আবিদ কি জবাব দিছে খেয়াল করে দেখা। আবিদের জবাবটা ছিল কি? জবাবটা ছিল এরকম যে বলছে, আবিদ বলল, নির্মল জলে রূপালী চাঁদ কোনো কিছুতেই, অর্থাৎ নির্মল জল রূপালী চাঁদ কোনো কিছুতেই এখন তার আর মন নেই, তার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের তাহারই পরমাণু কবিতার মূল ধ্বনিত হয়েছে। আমাদের তাহারই পরমাণু কবিতায় মূল বিষয়বস্তু হচ্ছে যে কবি তার স্বামীকে হারিয়েছে, প্রকৃতির যে সৌন্দর্য, বসন্ত আসছে কিংবা শীত চলে গেছে, প্রকৃতির দিকে কবির আর কোনো মনোযোগ নাই। এই জন্য কবি বলেছে, দক্ষিণা দুয়ার গেছে কুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, অর্থাৎ প্রকৃতির দিকে কবির আর কোনো দৃষ্টিপাত নাই। কবির সকল ভালো লাগা, সকল আনন্দ, কবির স্বামী শীতের যে তার মধ্য দিয়ে সকল আনন্দ কি হয়েছে, চলে গিয়েছে। একই রকম ভাবে বাতেনের সকল আনন্দ, সকল ভালো লাগা তার বাবা চলে যাওয়ার মধ্য দিয়ে কি হয়েছে, তার কাছ থেকে বিদায় নিয়েছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা যদি এইভাবে যদি সুন্দর করে যদি লিখতে পারি, আমাদের সিকিউ গুলো আরো অনেক সুন্দর হবে। ঠিক আছে।